যখন একটা বাঘ কোণঠাসা হয়ে যায় তখনই সে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। ইমরান খানের বলা এই কথাটা পাকিস্তান তো বটেই, বিশ্ব ক্রিকেটেও অমর হয়ে আছে। আসলে ভারতের মতোই পাকিস্তানের সামাজিক এবং সংস্কৃতির একটা বড় ধারক ক্রিকেট। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বা পাক সেনা প্রধান ট্রাম্প ঘনিষ্ঠ যুদ্ধবাজ আসিম মুনির কি এটা জানেন? ইতিমধ্যেই বিশ্বজুড়ে সবাই জেনে গেছেন ইমরান খানের সঙ্গে এখনকার পাক সরকার কতটা অমানবিক আচরণ করে চলেছে। কারণটা কি? কারণটা হচ্ছে তারা ইমরানকে ভয় পায়, আর সেজন্য যতটা পারো অত্যাচার করো দেশের এই নায়ককে। আর এই অমানবিক বিষয়টি এখন সামনে এনেছেন বিভিন্ন দেশের জাতীয় দলের 14 জন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। তারা রাজনীতির ছোঁয়া বাঁচিয়ে একটি মানবিক আবেদন করেছেন। ওই আবেদনের পরই জানা গেছে ইমরানের একটি চোখের 85% দৃষ্টি নষ্ট হয়ে গেছে। আর এটা হয়েছে স্রেফ সরকারের অবহেলায়, বা বলা যেতে পারে জেনে বুঝেই এই নিষ্ঠুর কাজ করা হয়েছে। যে মানুষটা পাকিস্তানের মতো প্রায় দেউলিয়া হয়ে যাওয়া দেশে স্রেফ নিজের গাঁটের কড়ি খরচ করে মায়ের নামে ক্যান্সার হাসপাতাল করে দিয়েছিলেন, তিনি এখন সরকারের নির্মমতায় ন্যূনতম চিকিৎসাটুকুও পাচ্ছেন না। সন্ত্রাসবাদের আঁতুড় ঘর বলে গোটা বিশ্বেই নিন্দিত হয়েছে পাকিস্তান, অথচ সেই সন্ত্রাসবাদীরাই সেখানে খোলামেলা ঘুরে বেড়ায়, চোরাগপ্তা খুন খারাপিও করে। কিন্তু পাকিস্তানকে বিশ্বের দরবারে তুলে এনেছিলেন যে কয়েকজন মানুষ, ইমরান তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। ক্রিকেটকে অন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন ইমরান। আর এখন কি হাল তার? রাজনৈতিক কারণে বন্দী হয়ে জেলে পড়ছেন তিনি। একজন কুখ্যাত অপরাধীকেও মানবাধিকারের যেসব সুযোগ দেওয়া হয় তা তাকে দিচ্ছে না পাক সরকার। গত 3 বছর ধরে ইমরান খান জেলে বন্দী, কিন্তু কিভাবে তাকে রাখা হয়েছে জেলের মধ্যে, কেন তাকে চিকিৎসার সাধারণ সুবিধাটুকুও দেওয়া হচ্ছে না, তা নিয়ে বিশ্বের 14 জন প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন যেভাবে সরব হয়েছেন তাতে স্যালুট জানাতে হয় তাদের। আর তাতে কতটা মুখ পুড়েছে পাকিস্তান সরকারের। 14 জন প্রাক্তনীর ওই বিবৃতির পর পাকিস্তানের কয়েকজন ক্রিকেটার এবং আমাদের সৌরভ গাঙ্গুলি সহ আরও অনেকেই সরব হয়েছেন। ইমরান খানকে যথাযথভাবে দেখাশোনা করা, চিকিৎসার সুযোগ এবং সম্মান দেখানো উচিত বলেছেন সৌরভ গাঙ্গুলি। সুনীল গাভাস্কার ওই বিবৃতিতে সই করা ছাড়াও আলাদা একটা ভিডিও বার্তায় আবেদন করেছেন ইমরানের জন্যে। আজকের এই এপিসোডে পুরো বিষয়টা বলবো। এপিসোডটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটা আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আমরা যে সময় বড় হয়েছি তখন ভারত পাক ক্রিকেট এতটা রাজনৈতিক বিদ্বেষের মাত্রা পায়নি। তাই আমাদের মতো অনেকেই এই ক্রিকেট প্রতিভার খেলা দেখেছেন মুগ্ধ হয়ে। অবসরের পরেও তিনি কলকাতায় এসেছেন আমন্ত্রিত হয়ে, লোকে তার কাছ থেকে সে সময় ক্রিকেটের কথা শুনেছেন। কিন্তু ইমরান তো শুধু ক্রিকেট ক্যাপ্টেনই নন, তিনি পাক রাজনীতির জগতেও বড় একটা নাম। 2018 থেকে 2022 সাল পর্যন্ত তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে ছিলেন। 22 সালে পাক সংসদে আনা অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান। এরপর 23 সালের আগস্ট মাসে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠায় শাহবাজ শরীফের সরকার। পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে দেখা যায় ক্ষমতা হারানো নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তার, মামলা বা রাজনৈতিক প্রতিশোধ প্রায় নিয়মিত ঘটনা। সামরিক অভ্যুত্থান বা বিচার বহির্ভূত ক্ষমতা দখলের পর আগের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিদের জেলে পাঠানো বা মামলা দেওয়া বারবারই হয়েছে। ভুট্টোর তো ফাঁসিও হয়েছে। তারা সাধারণত দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ বা নিরাপত্তা সম্পর্কিত মামলাতেই অভিযুক্ত হন। ইমরানের গ্রেপ্তারের ঘটনাটাও তেমনই একটা বিষয় হতে পারত, কিন্তু তা হয়নি। তার কারণ ইমরান খানের জীবন 3টি বড় অধ্যায়ে বিভক্ত। এবার সেগুলো একে একে বিশ্লেষণ করব। এই 3টে অধ্যায় হলো: 1 ক্রিকেট নায়ক, 2 সমাজসেবক এবং 3 রাজনৈতিক নেতা তথা প্রধানমন্ত্রী।
ক্রিকেট বা রাজনীতি এই দুই ক্ষেত্রেই কিন্তু রাতারাতি সাফল্য পাননি ইমরান। 1996 সালে তিনি তৈরি করেছিলেন রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফ, আর সাফল্য পেতে পেতে লেগে গেল দীর্ঘ 22 বছর। 2018 সাল পর্যন্ত মাটি কামড়ে লড়াই করেছিলেন ইমরান খান। আর রাজনীতিতে আসার আগে ইমরান ছিলেন সমাজ সেবায় সক্রিয়। তার মায়ের স্মৃতিতে তিনি 1994 সালে লাহোরে প্রতিষ্ঠা করেন শওকত খানুম মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। পরে পেশোয়ার এবং করাচিতে এই হাসপাতালের শাখা খোলা হয়। এটা পাকিস্তানের অন্যতম আধুনিক ক্যান্সার চিকিৎসা কেন্দ্র, যেখানে অসংখ্য রোগী বিনামূল্যে বা স্বল্প খরচে চিকিৎসা পেয়ে থাকেন। এছাড়া তিনি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, যার লক্ষ্য ছিল গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি করে দেওয়া। এই উদ্যোগগুলো তার জনসমর্থনের একটা গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল। কিন্তু শুধু জনসমর্থন দিয়েই একজন ইমরান খানকে তো বিচার করা যাবে না। তিনি তো আসলে হিরো, জাতীয় নায়ক। তার জন্যে মাঠের 22 গজ ক্রিজেও তাকে কম কাঠখড় পোড়াতে হয়েছে। আপনাদের অনেকেরই মনে আছে 1992 সালের বিশ্বকাপের গ্রুপ লিগে পাকিস্তানের আশা তখন প্রায় শেষ। পরপর হেরে দল তখন ধুঁকছে এবং ওই বিশেষ ম্যাচটাই ছিল শেষ ম্যাচ। হেরে গেলে বিশ্বকাপ থেকে পাকিস্তান টাটা বাই বাই। একই সঙ্গে ব্যক্তিগত স্তরেও ক্রিকেটার ইমরান অন্যদের থেকে অনেকটাই পিছিয়ে পড়বেন। সেই ম্যাচের আগে ইমরান দলের অন্যান্যদের ডেকে বললেন, যখন একটা বাঘ কোণঠাসা হয়ে যায় তখনই সে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। অর্থাৎ যখন আর পিছু হটার পথ থাকে না, যখন হারানোর কিছু থাকে না, তখনই একজন খেলোয়াড় বা একটি দল তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রাণপণ লড়াই করে। ইমরান খান কথাটা বলেছিলেন 34 বছর আগে 21শে মার্চ 1992 সালে গ্রুপ লিগে পাকিস্তানের ডু অর ডাই ম্যাচের আগে। সেবার নিউজিল্যান্ড প্রায় অপ্রতিরোধ, তাদের দেশেই খেলা হচ্ছে। দারুণ খেলছেন ক্যাপ্টেন জন রাইট। জন রাইট বললেই আমাদের মনে পড়বে সৌরভ জন রাইট জুড়ির কথা। ভারতীয় ক্রিকেটকে এই জুড়ি তুলে এনেছিলেন অন্য এক উচ্চতায়। মনে করুন সেই ম্যাচে রাইট একটা বল মিড অফ কভারের দিকে খেলে দ্রুত সিঙ্গল নেওয়ার চেষ্টা করেন। বলটা ফিল্ড করেন ইমরান। স্লিপ থেকে ছুটে গিয়ে যেখানে বলটা ধরেন সেখান থেকে একটা স্ট্যাম্প দেখা যায়। হ্যাঁ, খুব সংকীর্ণ, প্রায় 0 ডিগ্রি কোণ থেকে উইকেটটা দেখতে পাচ্ছেন ইমরান। 3টি স্ট্যাম্প নয়, এক লাইনে দাঁড়িয়ে থাকা একটা স্ট্যাম্প। দৌড়তে থাকা অবস্থাতেই বলটা কুড়িয়ে কোনো রকম অতিরিক্ত সেট আপ ছাড়াই একদম ডাইরেক্ট হিট করেন। বল সরাসরি স্ট্যাম্পে গিয়ে আঘাত করে। জন রাইট ক্রিজে পৌঁছানোর আগেই আউট হয়ে যান। এই প্রায় অসম্ভব কাণ্ডের জন্য দরকার ছিল চোখের তীক্ষ্ণ নজর। আর আজ এমনই দুর্ভাগ্য যে পাকিস্তানের ওই মানুষটির চোখের 85% দৃষ্টি নষ্ট করে দেওয়া হয়েছে প্রায় পরিকল্পিতভাবে, স্রেফ রাজনৈতিক শত্রুতার কারণে। অথচ আসিম মুনির কিংবা শাহবাজ শরীফ ক্রিকেট দেখেননি, এটা তো হতে পারে না। তারা ক্যাপ্টেন ইমরানের সময় ইমরানকে পছন্দ করতেন না, এটাও ভাবা যায় না। শুধু বিশ্বকাপই নয়, পাকিস্তানের ক্রিকেটের ইতিহাসেও ওই ম্যাচটি আসলে একটা টার্নিং পয়েন্ট ছিল। ওই একটা রান আউটের পরেই পাকিস্তান পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ওই মুহূর্তটা দলকে মানসিকভাবে উজ্জীবিত করেছিল। আর সেখান থেকেই শুরু হয় পাকিস্তানের কর্নার টাইগারের প্রত্যাবর্তন, যা শেষ পর্যন্ত বিশ্বকাপ জয়ে গিয়ে শেষ হয়। কর্নার টাইগার মানে কোণঠাসা বাঘ। আর আজ আক্ষরিকভাবেই এই বাঘ কিন্তু এক অতি নিম্নমানের রাজনৈতিক বদবুদ্ধির জন্যে কোণঠাসা। সুনীল গাভাস্কর এক ভিডিও বার্তায় বেশ আক্ষেপ নিয়েই যা বলেছেন তা এরকম: আমি ইমরানকে 1971 সাল থেকে চিনি, যখন তিনি মাত্র 17 বছর বয়সে ইংল্যান্ডের ওয়েস্টারশায়ারে বিদেশি খেলোয়াড় হিসেবে যোগ্যতা অর্জনের চেষ্টা করছিলেন। এরপর আমরা একে অপরের বিরুদ্ধে মাঠে খেলেছি, নিজের দেশকে নেতৃত্ব দিয়েছি এবং পরস্পরকে খুব ভালোভাবে চিনেছি।
ইমরানের সাম্প্রতিক স্বাস্থ্য সমস্যার খবর শুনে, বিশেষ করে যদি সেটা অনুপযুক্ত চিকিৎসার কারণে হয়ে থাকে, আমি শুধু মানবিক ভিত্তিতে এই আবেদন করতে চাই। এখানে কোনো রাজনৈতিক বিতর্কে আমরা আসছি না। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও এটি পূর্ণতই মানবিক উদ্বেগ। গাভাস্কার মনে করিয়ে দিয়েছেন, ইমরান শুধু নিজের দেশেই জনপ্রিয় ক্রিকেটার নয়, তিনি বলেছেন ইমরান সেই নায়ক যিনি পাকিস্তানের ক্রিকেটকে বিশ্ব মানচিত্রে তুলে দিয়েছিলেন। দেশের বাইরেও তাকে মানুষ চেনেন ক্রিকেটার হিসেবে, শ্রদ্ধা করেন। তাই তাকে মানবিক এবং সম্মানজনক আচরণ দেওয়া উচিত, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। গাভাস্কারের সোজাসাপটা বক্তব্য, যেসব আইনি প্রক্রিয়া আছে তা তো হবেই, কিন্তু তিনি যাতে ভালো চিকিৎসা পান সেটা কিন্তু নিশ্চিত হওয়া উচিত। আর ইমরানের বিষয়ে 14 জন প্রাক্তন অধিনায়কের যৌথ চিঠির মূল বক্তব্যটা কি? তারা বলছেন, আমরা বিভিন্ন দেশের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়করা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। ক্রিকেট আমাদের শিখিয়েছে প্রতিদ্বন্দ্বিতা মাঠের ভেতরে থাকে, কিন্তু সম্মান এবং মানবিক মূল্যবোধ মাঠের বাইরে বজায় থাকে। সেই নীতির ভিত্তিতেই আমরা এই আবেদন জানাচ্ছি। আমাদের অনুরোধ, ইমরান খান যেন অবিলম্বে যথাযথ পূর্ণাঙ্গ এবং স্বাধীন চিকিৎসার সুবিধা পান। তিনি যেন নিজের পছন্দের বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার অধিকার পান। তার প্রতি আচরণ যেন আন্তর্জাতিক মানবাধিকার এবং আইনি মানদণ্ড অনুযায়ী মানবিক এবং সম্মানজনক হয়। তিনি যেন নিয়মিতভাবে পরিবার এবং আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পান। আইনি প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং ন্যায় যেন নিশ্চিত করা হয়। চিঠিতে আরও বলা হয়েছে, এই আবেদন কোনো রাজনৈতিক অবস্থান গ্রহণ নয়, বরং একজন আন্তর্জাতিকভাবে সম্মানিত ক্রীড়াবিদ এবং সাবেক জাতীয় নেতার ক্ষেত্রে মানবিক এবং ন্যায্য আচরণ নিশ্চিত করার একটি আহ্বান। তারা উল্লেখ করেছেন যে ক্রিকেট বহু দশক ধরে দেশগুলোর মধ্যে সম্পর্কের একটা সেতুবন্ধন তৈরি করেছে এবং সেই ঐতিহ্য অনুযায়ী পারস্পরিক সম্মান বজায় রাখা উচিত। কিন্তু সমস্যাটা তো পাকিস্তানের বিচিত্র রাজনীতি নিয়ে। এবার আসবো সে কথায়। এখনকার পাকিস্তানের রাজনীতির মূল শক্তিটা কি? সেটা হচ্ছে ট্রাম্পের চাটুকারিতা করা। রাজনৈতিক ইমরান তাদের দেশের রাজনীতিতে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ করেছিলেন ক্ষমতাচ্যুত হওয়ার পর। তিনি কি মৌচাকে ঢিল মেরেছিলেন? গত 1 বছর ট্রাম্প আসিম মুনিরকে ডিনার খাইয়েছেন, শাহবাজ শরীফের রাজনীতিকে শক্তিশালী নেতৃত্ব বলেছেন, আর নিজের আখের গুছিয়ে দেশটাকে কার্যত ছিবড়ে বানিয়ে ফেলছেন। আর পাক সরকার জেলের ভেতরে সমস্ত মানবাধিকার উড়িয়ে দিয়ে ইমরানকে আরো অসুস্থ করে তোলার এক ষড়যন্ত্র চালিয়ে গেছেন পরিকল্পিতভাবে। আর তাতে আমেরিকার কি ভূমিকা? আমেরিকার গাত্রদাহ তো ইমরান খান। অথচ আমেরিকা নাকি গোটা বিশ্বে গণতন্ত্রকে রক্ষার জন্য ভয়ঙ্কর উদ্বিগ্ন, তা ভেনেজুয়েলাই হোক বা ইরান। কিন্তু দুনিয়া জুড়ে সবাই তো আর মরে যায়নি। 14 জন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এগিয়ে এসে পাকিস্তানের প্রতিশোধকামী সরকার এবং পাগলা জগাই ট্রাম্পের মুখে একটা বড় থাপ্পড় মেরে দিয়েছেন। ইমরানের বিষয়টা তারা যেভাবে বিশ্ব রাজনীতিতে তুলে এনেছেন তা এক কথায় অভূতপূর্ব। না, বিশ্বে এরকম কোনো উদাহরণ আপাতত মনে পড়ছে না। যে আগুনের মশালটা এরা জেলে দিয়েছেন, তা কি সামলাতে পারবেন আসিম মুনির বা শরীফ বা ট্রাম্প? এই 14 জনের নাম অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এরা কারা? এরা হলেন সুনীল গাভাস্কার, কপিল দেব, অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল, অস্ট্রেলিয়ারই ইয়ান চ্যাপেল, ওই দেশের অ্যালেন বর্ডার, সেই দেশের স্টিভ ওয়া, ইংল্যান্ডের মাইক আথারটন, ইংল্যান্ডের নাসের হুসেন, ইংল্যান্ডেরই মাইক ব্রিয়াল্লি, ওই দেশের ডেভিড গাওয়ার, ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড, নিউজিল্যান্ডের জন রাইট, অস্ট্রেলিয়ার কিম হিউজ, বেলিন্ডা ক্লার্ক। ইমরানের জনপ্রিয়তার আরেকটি কাহিনী দিয়ে এই এপিসোড শেষ করব। 1987 সালের বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালে হেরেছিল। ওই বিশ্বকাপই যে তার শেষ ক্রিকেট তা আগেই ঘোষণা করে দিয়েছিলেন ইমরান খান।
ফলে হার যখন নিশ্চিত, তখন গ্যালারিতে দেখা গিয়েছিল এক অভূতপূর্ব দৃশ্য। ভারতে চূড়ান্ত ফ্লপ একটি সিনেমার নাম চলতে চলতে, কিন্তু ওই সিনেমার একটি গান ছিল সুপার ডুপার হিট। ওই গানটাই গেয়েছিলেন পাক সমর্থকরা ইমরান খানের উদ্দেশ্যে। কভি আলবিদা না কাহে না গানটি গেয়েছিলেন তারা। আর আমরা ভারতীয় ক্রিকেট প্রেমীরা মনে প্রাণে চাইছিলাম যে ইমরান যেন তার সিদ্ধান্তটা পাল্টানো। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচে হেরেও ইমরান আবেগে ভেসে গিয়েছিলেন সমর্থকেরা। 5 নভেম্বর 1987 সালে ইমরান ক্রিকেটকে বিদায় জানানোর পরে জনতার ভালোবাসার চাপে আবার ফিরে আসেন ক্রিকেটে। আর তারপরে তো 1992 সালে বিশ্বকাপ জয়ের ইতিহাস। এই মুহূর্তে সেই বাঘ এবং সেই আবেগ সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্রে অবসন্ন এবং অসুস্থ, বিপদের মুখে এবং বিদায়ের মুখে। আমরা বিশ্বের প্রতিটি সংবেদনশীল মানুষ কি চাইব না তার সসম্মান প্রত্যাবর্তন? এ বিষয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যামেব জয়তে।